যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক কমানোর বিষয়ে ইউএসটিআর এর সঙ্গে বাণিজ্য মন্ত্রণালয়ের বৈঠক ২৯ জুলাই। সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়ে আলোচনার কথা থাকলেও আপাতত এই বৈঠক হবে অনলাইনে। বাণিজ্য মন্ত্রণালয় সাংবাদিকদের এ তথ্য জানিয়েছে। মঙ্গলবার রাত ৮টা থেকে 10:30 পর্যন্ত মোট ২.৫ ঘণ্টাব্যাপী এ আলোচনা হবে বলে জানা গেছে। তবে বৈঠকে যেহেতু শুল্ক নিয়ে দর কষাকষির বিষয় রয়েছে, তাই সশরীরে আলোচনার জন্য ইউএসটিআর এর কাছে অনুরোধ জানিয়েছে বাণিজ্য মন্ত্রণালয়। বাংলাদেশের উপর যুক্তরাষ্ট্রের ঘোষিত ৩৫% পাল্টা শুল্ক ১ আগস্ট থেকে কার্যকর হবার কথা। বর্তমানে এ হার ১৫%। নতুন শুল্ক কার্যকর হলে দেশটিতে বাংলাদেশি পণ্যের উপর ২ হার মিলে ৫০% শুল্ক আরোপ হবে। এদিকে ১ আগস্ট থেকে যুক্তরাষ্ট্রের আরোপ করা ৩৫% শুল্ক কার্যকর হলে বিপাকে পড়বেন তৈরি পোশাক খাতের ব্যবসায়ীরা। যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর বেশিরভাগ দেশীয় পোশাক কারখানা বন্ধের ঝুঁকিতে পড়বে বলে আশঙ্কা তাদের। তবে এক সপ্তাহের মধ্যে সুখবর আসতে পারে বলেও আশা তাদের। বাংলাদেশের পণ্যের উপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আরোপ করা ৩৫% শুল্ক কার্যকর হচ্ছে ১ আগস্ট। নতুন হার কার্যকরের পর মোট শুল্ক হার দাঁড়াবে ৫০%। ফলে কোটি কোটি টাকার ক্রয়াদেশ হারানোর শঙ্কায় ব্যবসায়ীরা। পোশাক রপ্তানিকারকদের সংগঠন বিজিএমের তথ্য মতে দেশের সচল পোশাক কারখানা ২৫০০-এর মতো, যার মধ্যে বিজিএমের সদস্য ১৩২২টি পোশাক কারখানার উপর বাড়তি শুল্কের সরাসরি প্রভাব পড়বে। শুল্ক কার্যকর হলে যুক্তরাষ্ট্রের বাজার নির্ভর বেশিরভাগ দেশীয় পোশাক কারখানা বন্ধ হওয়ার শঙ্কায় ব্যবসায়ীরা। এছাড়া কর্মসংস্থান হারাবে ১০ লাখের বেশি মানুষ। তবে এখনও সময় আছে, তাই এক সপ্তাহের মধ্যে সুখবরের আশায় আছেন সংশ্লিষ্টরা। বাস্কেটে ৮৩% গার্মেন্টস, আমি এটা দুর্ভাগ্যই বলি যে আমাদের প্রোডাক্ট ডাইভার্সিফাই আমরা করতে পারি নাই। তো সেই জন্য আমাদের এটা একটা বড় চ্যালেঞ্জের জায়গা যে আমাদের ৩০-৩৫% অর্ডার কমে যায়, সেটা আমাদের অর্থনীতিতে কিছুটা প্রেসার সৃষ্টি করবে। এখন যেমন যেভাবে ওনারা একটা রোড ম্যাপ নিয়ে সামনে যাচ্ছে, হ্যাঁ, এইটা আমি ব্যক্তিগতভাবে মনে করি যে এটা নিশ্চয়ই উইল হ্যাভ আ পজিটিভ এফেক্ট। কারণ হ্যাঁ, ৭ দিন থাকুক ১০ দিন থাকুক, কিন্তু ১০ দিন তো স্টিল আছে আমার। অর্থনীতিবিদরা বলছেন ৯০ দিন সময় পেয়েও দর কষাকষিতে ব্যর্থ হয়েছে সরকার। তবে তাদেরও ধারণা দর কষাকষিতে এখনো সময় আছে। অর্থের সাথে জড়িত কর্মকাণ্ডে যাতে স্পষ্টতা থাকে, সেটার দিকে যদি তাদের সম্মিলিত দাবি থাকে, তাহলে তো আমি মনে করি যে আমাদের বিভিন্ন রাজনৈতিক কর্মকাণ্ড সত্ত্বেও অর্থনৈতিক যে আমাদের চাহিদা, সেই চাহিদা অনুযায়ী আমরা সামনের দিকে এগিয়ে যেতে পারবো। ইপিবির হিসাবে গত অর্থবছরে বাংলাদেশের মোট রপ্তানি পণ্যের ১৭%ই যায় যুক্তরাষ্ট্রে। এর ৮৭%ই তৈরি পোশাক। আমিরুল ইসলাম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। যুক্তরাষ্ট্রের শুল্ক নিয়ে বিস্তারিত আলোচনা করতে আমাদের সাথে যুক্ত হয়েছেন অর্থনীতিবিদ মাহফুজ কবির। মাহফুজ কবির, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থনীতি সারাদিনে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব, আমরা জানি যে ২৯ জুলাই যুক্তরাষ্ট্রের সঙ্গে নতুন করে বৈঠকের সময় নির্ধারণ করা হয়েছে, কিন্তু তার আগে আপনার কাছে জানতে চাইব শুল্ক নিয়ে আলোচনা বা দর কষাকষিতে কেন এত সময় লাগছে বাংলাদেশের? হ্যাঁ, আসলে সবাই তো সময় চাইছে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছ থেকে, আর বাংলাদেশও চাচ্ছিল যে অন্যরা কি কি অবস্থান নেয় এবং কার সঙ্গে কি ধরনের চুক্তি স্বাক্ষর হয়। তো সেই বিষয়গুলো একটু পরিষ্কার হওয়া দরকার ছিল, এবং এটি ছাড়াও পুরো প্রক্রিয়াটি অত্যন্ত জটিল এবং প্রথম দিকে আমরা ঠিক সেভাবে ওই সিরিয়াসলি বসতে পারিনি। যে কোনো কারণে হোক আমাদের এই জায়গাতে একটা সীমাবদ্ধতা তৈরি হয়েছে এবং আমরা একটু আত্মবিশ্বাসে ভুগছিলাম। আমি মনে করি যে সেটা একটা বড় সমস্যা তৈরি হয়েছে আমাদের জন্য। আমরা যদি প্রথম দিকে ভিয়েতনামের মতো করে বা শ্রীলঙ্কা যেভাবে আসলে প্রোঅ্যাক্টিভলি এগিয়েছে, তো সেভাবে এগোতে পারলে কিন্তু আমাদের হয়তো পজিশন আর একটু ভালো হতো। মানে শ্রীলঙ্কা ৪৬% থেকে তারা ৩০% নেমে এসছে, তো আমরা ৩৭ থেকে ৩৫ এসেছি। তো সুতরাং বোঝা যাচ্ছে যে মাননীয় প্রধান উপদেষ্টার যে চিঠি, তো তাকে সম্মান জানিয়ে কিন্তু ২% কমানো হয়েছিল। কিন্তু আসলে সেই অর্থে আমরা যেহেতু ওইরকম করে একটা কম্প্রিহেন্সিভ একটা কোনো প্রপোজাল নিয়ে তাদের কাছে যেতে পারিনি, এই কারণেই তারা আসলে আমাদেরকে খুব একটা গুরুত্ব দেয়নি। এবং আমাদের যে সমস্ত প্রস্তাবগুলো মাননীয় প্রধান উপদেষ্টার চিঠিতে ছিল, তো সেটা তাদের কাছে খুব বেশি আকর্ষণীয় মনে হয়নি। তো এই কারণেই আসলে আমরা এই ৩ মাসে খুব একটা অগ্রগতি অর্জন করতে পারিনি। এরপরেও যে আরেকটা রাউন্ডের মিটিং হলো, তো সেখানে আসলে অনেক বিষয় ছিল। তার কারণ যেহেতু আমরা প্রথম দফায় পিছিয়ে গেছি, তো এই কারণে অন্যান্য অনেক শর্ত হয়তো আরোপ করেছে বাংলাদেশের উপরে। তো আর ওইগুলো আসলে বাংলাদেশের পক্ষে পূরণ করা মানে সবকিছু পূরণ করা সম্ভব নয়। তো এই কারণে আমাদের বেশ খানিকটা সময় চলে গেছে।
এখন আগামী 29 জুলাই হচ্ছে ইউএসটিআর এর সাথে আবারও বৈঠকে বসবে বাংলাদেশ, কিন্তু তার আগে আমরা জানি যে গত সপ্তাহে কিন্তু যুক্তরাষ্ট্রের সাথে গম আমদানির বিষয়ে সমঝোতা হয়েছে এবং চুক্তিও সই হয়েছে। আপনার কি মনে হয় এই গম আমদানির চুক্তির মাধ্যমে বাংলাদেশ যে হারে শুল্ক কমাতে চাচ্ছে সেটা আমরা আমাদের কার্যসিদ্ধি করতে পারবো বলে আপনি কতটা মনে করেন? হ্যাঁ, গমটা হচ্ছে আসলে শুরু, আমি মনে করি এটা ভালো শুরু, এবং হুইট লবি কিন্তু এখন আমাদের জন্য কাজ করবে। মানে বিষয়টা হলো কি যে আমরা যেহেতু লবিস্ট এখনো নিয়োগ করতে পারিনি, সুতরাং একটা লবিস্ট কিন্তু দাঁড়িয়ে গেল আমাদের জন্য, তো তারা কাজ করবে এখান থেকে। এছাড়া বার্লি আছে, মেইজ আছে, তো তারাও কাজ করবে। বা যে তেল বীজ, এগুলো কিন্তু আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, এবং সেগুলো যদি আমরা আস্তে আস্তে বাড়াই, এবং ইতিমধ্যে আমরা তো কিন্তু সেই প্রতিশ্রুতি দিয়েছি যে আমরা এই খাদ্য পণ্যের আমদানি বাড়াবো। এবং এটি ছাড়াও যে শিল্প পণ্যগুলো আছে বা কাঁচামাল আছে, যেমন তুলা আমদানি বা এই যে স্ক্র্যাপ আয়রন, তো সেগুলো তো আমরা বাড়াবো। এবং এটি ছাড়া সেমিকন্ডাক্টর আছে, গ্যাস সিলিন্ডার আছে, এবং মেডিকেল ইকুইপমেন্ট, এগুলো সমস্ত কিছু আমরা এখন করছি। এবং একই সঙ্গে আমরা আরো প্রস্তাব দিচ্ছি যে আমরা কিন্তু এই উড়োজাহাজ বা সামরিক যে সরঞ্জাম সেগুলো কিনতে আগ্রহী। সুতরাং এখন আমাদের প্যাকেজ অনেক বড়, ডিলটা অনেক বড়, এবং এটি ছাড়া শুল্কের ক্ষেত্রেও কিন্তু অনেকটাই ছাড় দিচ্ছি আমরা। মানে 650 কোটি টাকা, ডলারের মতো আর কি শুল্ক, তো সেটি কিন্তু এখন আমরা ছাড় দিব। তো এই সব মিলিয়ে কিন্তু এখন আমাদের প্যাকেজটা অনেক বড়, এবং আমার মনে হচ্ছে যে বাংলাদেশ এখন যথেষ্ট পরিমাণে অ্যাটেনশন পেতে পারে। যদিও বলা হচ্ছে যে 2.5 ঘন্টা মাত্র মিটিং হবে, কিন্তু এটা অনলাইনে মিটিং হলেও সেটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার কারণ তারা আমাদেরকে সময় দিয়েছে এবং আমাদেরকে গুরুত্বের সঙ্গে নিতে চায়। কিন্তু এরপরেও এই সময়ের মধ্যে, মানে যে 2-3 দিন সময় আছে মাঝখানে, এখানে আমাদের আসলে একটু ভালো করে প্রিপারেশন নিতে হবে, বা যদি আরো কিছু আমরা দিতে চাই, তো সেটাও যেন পরিষ্কার করে ওই অল্প সময়ের ভিতরে যেন আমরা এই বিষয়টাকে কনভে করতে পারি যে আমরা কি কি দিচ্ছি। তো সেটাই আমাদের আসলে একটা ভালো ফলাফল নিয়ে আসতে পারে। মাহফুজ কবির, আপনি বলছিলেন যে আরো 2-3 দিন সময় আছে, সেক্ষেত্রে আরো কিছু আলোচনা করে কোনো বিষয় যদি যোগ করতে হয় সেগুলো যেন যোগ করা যায়। তো সেক্ষেত্রে আপনার কাছে জানতে চাইবো, ব্যবসায়ীদের কিন্তু সবসময় একটা অভিযোগ রয়েছে যে সরকারের পক্ষ থেকে তাদের সাথে সেইভাবে আসলে যোগাযোগ করা হয়নি, অথবা তাদের কাছ থেকে কোনো পরামর্শ চাওয়া হয়নি। এই বিষয়টি আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, না, এটা সত্যি যে আসলে প্রথম দিক থেকে যদি আমরা ব্যবসায়ীদেরকে এখানে অন্তর্ভুক্ত করতে পারতাম, তাহলে হয়তো আমাদের যে পয়েন্টগুলো সেগুলো একটু স্ট্রং হতো, এবং আমরা আরো হয়তো বাস্তবসম্মতভাবে আরো আগেই হয়তো আমাদের প্রস্তাবগুলো তৈরি করতে পারতাম। তো এটা যেহেতু আর করা হয়নি, তো এর মাঝখানে কিন্তু আবার কিন্তু এই যে বাণিজ্য উপদেষ্টা তিনিও কিছু কথাবার্তা বলেছেন, এবং এর মধ্যেই বিজিএমএ বিকেএমএ তাদেরকেও কিন্তু এর মধ্যে অন্তর্ভুক্ত করা হচ্ছে। কিন্তু আমাদের কিন্তু একটা সীমাবদ্ধতা আছে, সেটা হলো এটা হলো G2G মিটিং। মানে এখানে চাইলেই আমরা কিন্তু ব্যবসায়ীদেরকে আমাদের দলে নিতে পারবো না, বা বিশেষজ্ঞদেরকে দলে নিতে পারবো না। তারা ব্যাকরুমে বসে হয়তো পরামর্শ দিতে পারেন, কিন্তু আলোচনাটা হতে হবে হচ্ছে সরকারের সঙ্গে সরকারের, আমাদের বাণিজ্য মন্ত্রণালয় আর তাদের হচ্ছে যে ইউএস ডিপার্টমেন্ট অফ কমার্স। তো সুতরাং এই বাস্তবতা আমি মনে করি যে আমাদের সমস্ত হোমওয়ার্কগুলো আমরা ব্যবসায়ীদের সঙ্গে বা বিশেষজ্ঞদের সঙ্গে আলাপ আলোচনা করে আমাদের প্রস্তাবগুলো প্রস্তুত করে এই যে এই মাসের যে 9 তারিখে যে মিটিংটা হলো 3 দিনের মিটিং, তো সেখানে আমরা উপস্থাপন করতে পারতাম। সেই একটা সুযোগ আমরা হারিয়েছি। কিন্তু এখন যেহেতু আর 2-3 দিন সময় আছে, তো এই সময়ের ভিতরে ব্যবসায়ীদের কাছ থেকে যতটা সম্ভব তাদের পরামর্শগুলো আমরা যদি নেই, তাহলে সেই ক্ষেত্রে অবশ্যই আমাদের এখানে একটা ভালো ফলাফল আসতে পারে। সময় যেহেতু হাতে খুব কম আছে, এবং আমরা জানি যে আগস্টের 1 তারিখ থেকে শুল্ক কার্যকর হওয়ার কথা রয়েছে, যদি কোনো কারণবশত যদি আমাদের সাথে যুক্তরাষ্ট্রের দর কষাকষি ফয়সালা না হয়, সেক্ষেত্রে যদি শুল্ক আরোপ হয়ে যায়, ব্যবসায়ীরা যেটা আশঙ্কা করছেন বহু কারখানা বন্ধের, এই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন? আসলে আমাদের অর্থনীতিতে কতটা প্রভাব পড়তে পারে এই যুক্তরাষ্ট্রের শুল্ক? হ্যাঁ, এই মুহূর্তে আমাদের আসলে হাতে একটা প্যাকেজ আছে, মানে আমাদের কাছ থেকে একটা প্রস্তাব আছে, এবং দর কষাকষির মনে খুব একটা সুযোগ নেই আর। আমরা শুধুমাত্র আমাদের প্রস্তাব দিব যে আমরা কোন কোন পণ্য তাদের কাছ থেকে আমদানি করব, কতটুকু শুল্ক কমাচ্ছি বা ছাড় দিচ্ছি, এবং ভবিষ্যতে আমাদের কিছু টেকনিক্যাল সাপোর্টেড, মানে 5 থেকে 10 বছর আমাদেরকে সহায়তা দিতে হবে। তো সেই প্রস্তাবগুলো তাদের সামনে উপস্থাপন করব, উপস্থাপন করে অল্প কিছু আলোচনা হবে, তারপর সিদ্ধান্ত হবে। কিন্তু এর মধ্যে কোনো যদি সুরাহা না হয়, একটা সমঝোতা না হয়, তাহলে সেই ক্ষেত্রে আমাদের মানে 1000-এর উপরে কারখানা যারা আসলে কোনো না কোনো ভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে পোশাক রপ্তানি করে, তারা কিন্তু বড় একটা বিপদে পড়বে। এটি ছাড়া ফুটওয়্যার আছে এখানে, হেড গিয়ার আমরা এক্সপোর্ট করি, এবং বেশ কিছু খাদ্যপণ্য আমরা কিন্তু এক্সপোর্ট করি এখানে। তো এগুলো সব কিছুরই আসলে এই বাজার কিন্তু ধস পড়বে। তো এটা নিশ্চিত, এটা আমাদের ধরে নিতে হবে। তো এবং কিন্তু আর একটা বিষয় আছে, সেটা হলো যে ভারতের শুল্ক যদি কমে যায় এবং বাংলাদেশের শুল্ক যদি এই পর্যায়ে থাকে, তাহলে সেক্ষেত্রে এই ফলাফলটা হবে। কিন্তু ভারতের শুল্ক যদি না কমে, তাইলেও কিন্তু আমাদের সম্ভাবনা আছে একটা বড় সমস্যা তৈরি হওয়ার, তার কারণ তাদের হলো 26% আর আমাদের 35%। সুতরাং শুল্কটা এমন একটা পর্যায়ে আসতে হবে আমাদের, সেটা হলো ভারতের কাছাকাছি থাকতে হবে। মানে ওদের 26 আছে, আমাদের যদি 28% হয়, তাও আমরা আপাতত
একটা নিরাপদ জায়গাতে থাকবো, কিন্তু ভারতের শুল্ক যদি আরো কমে যায় এবং বাংলাদেশের শুল্ক যদি আর না কমে, তাহলে সেই ক্ষেত্রে আমাদের সত্যি সত্যি একটা বড় রকমের আশঙ্কা আছে, এবং এই অন্তত হাজারখানেক কারখানা মানে একটা মানে উৎপাদন হ্রাস হবে এবং এই অর্ডারটা কমে যাবে, এবং এটি ছাড়াও প্রচুর কর্মসংস্থান নষ্ট হয়ে যাবে এবং বিনিয়োগও ধসের মধ্যে পড়বে। তো সব মিলিয়ে অর্থনীতিতে একটা বড় রকমের চাপ তৈরি হতে পারে। মাহফুজ কবির, আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। চলতি বছরের প্রথম 5 মাসে ইউরোপীয় ইউনিয়ন ইউর বাজারে দেশের তৈরি পোশাক রপ্তানি বেড়েছে প্রায় 18%। একই সময় বাজারটিতে চীনের রপ্তানি প্রবৃদ্ধি প্রায় 21%। ইউরোস্টেটের হালনাগাদ পরিসংখ্যান থেকে এ তথ্য জানা গেছে। এতে দেখা যায় চলতি বছরের জানুয়ারি থেকে মে এই 5 মাসে বিশ্বের বিভিন্ন দেশ থেকে ইউর বাজারে মোট 3,971 কোটি মার্কিন ডলার মূল্যের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। এক্ষেত্রে প্রবৃদ্ধি প্রায় 12%। চীন ও বাংলাদেশ ইইউতে শীর্ষ 2 তৈরি পোশাক রপ্তানিকারক দেশ। তবে পোশাক রপ্তানিতে চীনের কাছাকাছি অবস্থান ধরে রেখেছে বাংলাদেশ। এই 5 মাসে 2 দেশের রপ্তানির ব্যবধান 42 কোটি ডলার। চীন ও বাংলাদেশের পর ইইউতে অন্য বড় রপ্তানিকারক দেশগুলো হচ্ছে তুরস্ক, ভারত, কম্বোডিয়া, ভিয়েতনাম, পাকিস্তান, মরক্কো, শ্রীলঙ্কা ও ইন্দোনেশিয়া। দেশের মোট বৈদেশিক মুদ্রার রিজার্ভ বৃহস্পতিবার দিন শেষে 30 বিলিয়ন বা 3,000 কোটি ডলারে দাঁড়িয়েছে। তবে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের হিসাব পদ্ধতি BPM-6 অনুযায়ী রিজার্ভ 24.99 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংক সূত্রে এ তথ্য জানা গেছে। গত 30 জুন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ছিল 31.72 বিলিয়ন ডলার। সেই হিসেবে 24 দিনের ব্যবধানে মোট রিজার্ভ কমেছে 1.72 বিলিয়ন ডলার। এছাড়া গত মাস শেষে BPM-6 অনুযায়ী রিজার্ভ 26.70 বিলিয়ন ডলার। এই হিসাব অনুযায়ী গত 24 দিনের রিজার্ভ কমেছে 1.71 বিলিয়ন ডলার। বাংলাদেশ ব্যাংকের তথ্য অনুযায়ী গত 8 জুলাই এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নকে মে ও জুন মাসের আমদানি বাবদ বকেয়া বিল 201 কোটি ডলার পরিশোধ করা হয়েছে। এরপর মোট রিজার্ভ কমে হয় 29.52 বিলিয়ন ডলার। আর BPM-6 অনুযায়ী রিজার্ভ দাঁড়ায় 24.45 বিলিয়ন ডলার। 2024 সালে বিশ্বে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে অর্থ লেনদেনের প্রায় 8.61% করেছে বাংলাদেশের মানুষ। লন্ডন ভিত্তিক গ্রুপ স্পেশাল মোবাইল অ্যাসোসিয়েশন GSMR প্রতিবেদনে এই তথ্য তুলে ধরা হয়েছে। প্রতিবেদনে বলা হয়, বিশ্বব্যাপী 210 কোটি মোবাইল ফিনান্সিয়াল সার্ভিসের মাধ্যমে দৈনিক প্রায় 460 কোটি মার্কিন ডলার লেনদেন করা হয়েছে। গত বছর ডিসেম্বর পর্যন্ত বাংলাদেশের মানুষের কাছে প্রায় 23 কোটি 86 লাখ টাকা মোবাইলে আর্থিক সেবার অ্যাকাউন্ট ছিল, যা বিশ্বব্যাপী মোট অ্যাকাউন্টের 11.36%। কেন্দ্রীয় ব্যাংকের তথ্য অনুযায়ী 2024 সালে মোবাইল আর্থিক সেবার মাধ্যমে দৈনিক গড়ে 4,833 কোটি টাকা লেনদেন করা হয়েছে। দেশের 57% মানুষ আনুষ্ঠানিক আর্থিক সেবার বাইরে থাকলেও এমন লেনদেনকে ইতিবাচক প্রবৃদ্ধি হিসেবে জানিয়েছে GSMA। 3 মাস পর পর ব্যাংক বহির্ভূত আর্থিক প্রতিষ্ঠানের ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তথ্য জানাতে বলেছে কেন্দ্রীয় ব্যাংক। বৃহস্পতিবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করা হয়েছে। প্রজ্ঞাপনে বলা হয়, ইচ্ছাকৃত ঋণ খেলাপিদের তথ্য প্রতি 3 মাস পর পর কেন্দ্রীয় ব্যাংকের আর্থিক প্রতিষ্ঠান ও বাজার বিভাগে পাঠাতে হবে এবং তা করতে হবে তৃতীয় মাস শেষ হওয়ার 10 দিনের মধ্যে। এর মধ্যে এক প্রজ্ঞাপনের মাধ্যমে ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্ত ও চূড়ান্ত করে এবং তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হবে সে নির্দেশনা দেওয়া হয়। নতুন প্রজ্ঞাপনে বলা হয়, আর্থিক প্রতিষ্ঠান কর্তৃক ইচ্ছাকৃত খেলাপি ঋণ গ্রহীতা শনাক্ত ও চূড়ান্তকরণের পর এ সংক্রান্ত তথ্য CIB-কে জানাতে হবে। ইচ্ছাকৃত ঋণ খেলাপিকে CIB-তে উইলফুল ডিফল্টার হিসেবে দেখাতে হবে। 2 সপ্তাহের ব্যবধানে মুরগির কেজিতে বেড়েছে 20 থেকে 30 টাকা। পাশাপাশি বাজারে এখনও চড়া কাঁচামরিচের দাম বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকা কেজি দরে। এদিকে দাম বেড়েছে পেঁয়াজেরও। ফার্মের মুরগির বাজার যেন স্থির হচ্ছেই না। উৎপাদন এবং যোগানের ঘাটতির কোনো তথ্য না থাকলেও দামের ওঠানামা চলছেই। ব্রয়লার মুরগির কেজি বিক্রি হচ্ছে 170 থেকে 180 টাকায়, সোনালী মুরগির কেজি 310 থেকে 320 টাকা। সপ্তাহ দুয়েক আগেও যা কেজিতে ছিল 20 থেকে 30 টাকা কম। সোনালী মুরগি বাড়ছে প্রায় কেজিতে 20 টাকা বেড়ে গেছে। আগে যেখানে সোনালী মুরগি ছিল 250 টাকা, এখন নিতে হচ্ছে 350, 320 এরকম করে।
এদিকে সপ্তাহের ব্যবধানে কেজিতে 5 থেকে 10 টাকা বেড়েছে পেঁয়াজের দাম। কেজি বিক্রি হচ্ছে 60 থেকে 65 টাকায়। রসুন বিক্রি হচ্ছে আগের বাড়তি দামেই 140 থেকে 160 টাকা কেজিতে। আদার কেজি 180 টাকা। আপনার পেঁয়াজ বেচে ছোট সাইজ 60 টাকা আর বাছা বড় হলো 65। কিছুদিন আগে কাঁচামরিচের কেজি 400 টাকা পর্যন্ত উঠেছিল। এখন কেজি বিক্রি হচ্ছে 250 থেকে 300 টাকায়। এছাড়া ভারত থেকে আমদানি করা কাঁচামরিচ 180 থেকে 200 টাকা কেজিতে বিক্রি হচ্ছে। দাম তো কমছে, মাঝখান দিয়ে 300 টাকা কেজি ছিল, 240 টাকা কেজি। এর আগে তো 80 টাকা কেজি ছিল। বাজারে সবজির দামও আগের চেয়ে কিছুটা বেশি। করলা, কাঁকরোল, বেগুন, বরবটি সহ বেশিরভাগ সবজির কেজি 60 থেকে 80 টাকার মধ্যে। তারেক হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। সরকারের রাজস্ব যারা ফাঁকি দিবে তাদেরকে ছাড় দেওয়া হবে না বলে মন্তব্য করেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ আব্দুর রহমান খান। দুপুরে চট্টগ্রাম কাস্টমস হাউসে কর্মকর্তা ও C&F অ্যাসোসিয়েশনের নেতাদের সাথে মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন। বলেন, যারা দেশের অর্থনীতির ক্ষতি করবে, জনগণের সাথে প্রতারণা করবে, তাদের বিরুদ্ধে শক্ত অবস্থানে যাবে এনবিআর। আব্দুর রহমান বলেন, কাস্টমস ব্যবস্থাপনায় নতুন সফটওয়্যার তৈরি করা হচ্ছে, আগামী 1 বছরের মধ্যে কাজ সম্পন্ন হবে। ব্যবসায়ীরা যাতে আরও দ্রুত সেবা পায় তা নিশ্চিত করতে এনবিআর কাজ করে যাচ্ছে বলেও জানান তিনি। যদি কোনো অন্যায় করে, সরকারের রেভিনিউ ফাঁকি দেওয়ার জন্য যদি কোনো অন্যায় করে, আপনাদের কাছে যদি কোনো তথ্য থাকে, আপনাদের এই গোয়েন্দা তথ্য আমাদের যারা বিশেষ করে কাস্টম হাউস চট্টগ্রামের গোয়েন্দা শাখা আছে, আমাদের সেন্ট্রাল গোয়েন্দা আছে, আমাদের শুল্ক গোয়েন্দা আছে, তাদেরকে আপনারা যথাসময়ে তথ্য দিবেন এবং আমরা এখানে খুবই কড়া অ্যাকশন নিব। যারা রেভিনিউ ফাঁকি দিবে। ভরা মৌসুমে বরিশালের মোকামগুলোতে ইলিশের সরবরাহ খুবই কম। দাম বেশি থাকায় ক্রেতাও নেই তেমন। এতে কর্মহীন এ খাতের অনেক শ্রমিক ও ব্যবসায়ী। নাব্যতা সংকট, জাটকা নিধন ও সরকারের তেমন উদ্যোগ না থাকায় মিলছে না পর্যাপ্ত ইলিশ, বলছেন ব্যবসায়ীরা। বরিশাল নগরের পোর্ট রোড মৎস্য আড়ত, এখান থেকেই বিভিন্ন বাজারে ইলিশ সরবরাহ হয়, তবে আগের মতো নেই ইলিশ। ব্যবসায়ীদের দাবি, আগে প্রতিদিন গড়ে 150 থেকে 200 মণ ইলিশ আসলেও 3 বছর ধরে নেমেছে মাত্র 50 মণে। এমন কোনো দিন নেই 1-1.5 মণ মাছ না থাকলে, এমন 50 মণ মাছও হয় না। এখন ইলিশের বড় মৌসুমি, এই মনে করেন আষাঢ় শ্রাবণ মাসে এলে তো আপনার বর্ষা নামলে ইলিশ মাছের বড় মৌসুম, অত নদী তো মাছ নাই। এই রোড মালিক সমিতির অন্তর্ভুক্তি যারা আছে তারা খুবই একটু খারাপ অবস্থা। এখানে শুধু কিছু ওই হারসা মাছটা আমদানি হয়, এর উপরই পোর্ট রোড নির্ভর হয়, সামান্য কিছু ইলিশ আসে। নাব্যতা সংকট, জাটকা নিধনের কারণে মাছ পাওয়া যাচ্ছে না, সরবরাহ কম ও চড়া দামের কারণে কমেছে ক্রেতাও। এখন 700-800 টাকা কেজি, এই আমাদের পক্ষে কেনা সম্ভব না। জেলেরা ওই আপনার খরচা করে টাকা চলান নিয়ে নামে, মাছ পায় না, আবার রিটার্ন চলে আসে। একবার নামলে প্রায় 30,000 টাকা খরচ হয়ে যায়। ইলিশের সরবরাহ বাড়াতে নদীর নাব্যতা ফেরানো ও জাটকা নিধন বন্ধের চেষ্টা করছে মৎস্য বিভাগ। নাব্যতা যাতে বৃদ্ধি পায় তার জন্য আমরা এই বরিশাল জেলার 3টি অগ্রাধিকার এলাকা দিয়েছি। একটা মেহেন্দিগঞ্জ, একটা হিজলা, একটা হচ্ছে বাকেরগঞ্জের। বিগত 2 বছর যাবত এখানে রাতে দিনে জাটকা সংরক্ষণের জন্য আমাদের অভিযানটা এবং তদারকিটা বিগত কয়েক বছরের চেয়ে অনেক ভালো ছিল এবং আমরা রাতও পাহারা রাখছি। এই আড়তে আকার ভেদে মণ প্রতি ইলিশ বিক্রি হচ্ছে 55,000 থেকে 1 লাখ টাকা পর্যন্ত। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। আর এই ছিল অর্থনীতি সারাদিনের আজকের আয়োজনে। ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনের সব খবর আরও জানতে চোখ রাখুন ফেসবুক, ইউটিউব এবং এক্সে। আমন্ত্রণ আমাদের পরবর্তী সংবাদে।